কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট বামফ্রন্ট এবং আমাদের সংযুক্ত মোর্চার যারা নেতৃবৃন্দ রয়েছেন, সামনে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমার দিদি বোনেরা, বন্ধুস্থানীয় যারা আছেন এবং কম বয়স্ক ছেলেমেয়েরা যারা নতুন একেবারে প্রথমবার ভোট করছো, তারাও রয়েছে এখানে অনেকে। সবাইকে আমার শুভেচ্ছা, আমার নমস্কার। ক্যান্ডিডেট হয়ে বলার খুব কিছু নেই। এখানে যারা বক্তা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা বক্তৃতা করেছেন, কেউ কেউ করবেন। আপনারা নিজেরাও কিছু কম জানেন না আমার থেকে। আমরা খুব বেশি কিছু জানি আর আপনাদের অনেক কিছু বলতে পারবো এমনটা নয় ঘটনা। ঘটনা হচ্ছে আপনারাও কিছু বোঝেন, আমরাও কিছু বুঝি। আমাদের যেটুকু মনে হচ্ছে বলা, মানুষকে খানিকটা সূত্রটা ধরিয়ে দেওয়া, সেই সূত্র ধরানোর জন্যই এখানে মঞ্চে এসছে। সেই সূত্রটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে দুজন প্রার্থী রয়েছেন, মূল দুজন প্রার্থী। একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আরেকজন বিজেপির প্রার্থী রয়েছেন, আর মাঝখানে আমরাও রয়েছি। দুটি দল ভিন্ন ধরনের কথা বললেও মূল ভাবনার জায়গাতে কোনো তফাৎ নেই। তফাৎটা একটু খুব আছে বলে আমাদেরও মনে হয় না, আপনাদেরও মনে হওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই। এখন বিজেপির যারা প্রার্থী হচ্ছেন, 121 জনের মধ্যে 89 জন শুধুমাত্র তৃণমূল থেকে বিজেপি হয়েছে। কাজেই আপনি যাকে বিজেপিকে ভোট করবেন, সেই কটা দিন আগে সে তৃণমূলের নেতা ছিল। আমাদের এখানে তৃণমূলের প্রার্থী তার সাথে ঘুরে বেড়াতেন, যিনি বিধানসভায় বিধায়ক ছিলেন। তার সাথে সারাক্ষণ ঘুরে বেড়ানো যে মানুষটি ছিলেন, যাকে আর্থিকভাবে সাহায্য করার যিনি মানুষ ছিলেন, তিনি এবারে বিজেপির প্রার্থী হয়ে গেছেন। মানুষ বুঝবে কি করে তৃণমূলের আদর্শ আর বিজেপির আদর্শ এটা কি একাকার হয়ে গেছে? এবারে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তার খুব গোসা হয়েছিল যে আমার বউকে জেলা পরিষদে ক্যান্ডিডেট করলো না। অমলবাবু মানে বিধায়ক ছিলেন, এখন আর নেই। প্রার্থী 10 বছর ছিলেন, এখন নেই। অমলবাবু তার স্ত্রীকে বলেছেন জেলা পরিষদের প্রার্থী করব, কিন্তু করা গেল না, কারণ ওখানে আরেক দুলুবাবু আছেন, যিনি অনেক টাকা দিয়ে অন্য একজনকে প্রার্থী করে দিয়েছেন। গত ইলেকশনে জেলা পরিষদে তৃণমূলের মধ্যেই প্রায় মারামারি দুজনের বউকে নিয়ে, এটা বড় সমস্যা। তারপর অবশ্য কোনো ভোট হয়নি, ভোট দখল হয়েছিল, সবটাই ক্যাপচার করা হয়েছিল বুথ, অথবা ক্যাপচার করা হয়েছিল ব্যালট বক্স, অথবা ক্যাপচার করা হলো ভোটের কাগজ। সব মিলিয়ে বিনা ভোটেই প্রায় পঞ্চায়েত নির্বাচন শেষ হলো। গতবারে সেই যে রাগ, সেই রাগে এবারে দুলুবাবু আমাদের, যাকে অমিত কুণ্ডু বলে জানেন, বড় ব্যবসাদার, লোকে বলছে নাকি 1,57,00,000 টাকায় টিকিটটা কিনে ফেলেছেন বিজেপির কাছে। হতে পারে, নাও হতে পারে, আমি জানি না, কিন্তু লোকের কাছে এরকমই কথা। তার চ্যালেঞ্জ ছিল অমলবাবুকে তিনি প্রার্থী করবেন না। সত্যি সত্যি তৃণমূলের টিকিটটাতে অমলবাবু দৌড়াদৌড়ি করছিলেন, যদি বিজেপির প্রার্থীরা জোগাড় করা যায় ওই কাগজটা। শেষ পর্যন্ত অমলবাবু মনের দুঃখে কোথায় আছেন আমি জানি না, কিন্তু আপাতত ইটারের সাথে কোনো সম্পর্ক নেই, আছেন কোথাও। এখন সেই বউ নিয়ে ঝগড়াঝগড়ি, তার থেকে এখন অমিত বাবু হয়ে গেছেন বিজেপির প্রার্থী। ভালো, আমরা বলছি এটা ভালো। যেদিন তুতু করে দেখা যাবে যে মমতা দিদি আবার ডেকে নিচ্ছেন, চলে যাবে, কোনো অসুবিধা তো নেই। ছিলেন তৃণমূলে, গেলেন বিজেপিতে, ফিরে আসবেন আবার তৃণমূলে, অসুবিধা কোথায়? মোশাররফ সাহেব ব্যক্তিগতভাবে এই কাছাকাছি এলাকার মানুষ, শুভেন্দু অধিকারীর লোক, যিনি বুকে পা দিয়ে নির্বাচনটাকে নিজের মতো করে নিয়েছেন, বুকে পা দিয়ে নমিনেশন পেপারগুলো ছিনতাই করেছেন। এই তো আসল চেহারা। সেই মানুষগুলো নাকি গণতন্ত্র, আইনসভা, বিধানসভা মানে তো আইনসভা, যারা আইন করে, ড্রেন কোথায় যাবে এটা বিধানসভার এমএলএ ঠিক করে না, কিন্তু আইন কি হবে সেটা ঠিক করে। তো যারা সবটাই শুরু করেছেন জীবন সম্পূর্ণ বেআইনি কাজ করে, তারা আইনসভায় যাবেন, তাকে ভোট করার কথা বলা হবে। আমাদের ওদিকে ব্যাপক মানুষ বলছেন জাত ভাই সুতরাং ভোট করতে হবে। ভয় পাই আমি ভীষণ,
কারণ জাত ভাইয়ের প্রশ্ন যদি ওদিকে তৃণমূলের প্রার্থী বলতে থাকেন, তাহলে জাত ভাইয়ের কথা তো বিজেপির প্রার্থীও বলবেন। তাহলে হিন্দু আর মুসলমান দাঁড়ালো, মাঝখানে আপনারা আমাদের মতো লোকেরা, তাদের অবস্থান কি? যারা মনে করি যে হিন্দু ধর্ম মানুষ তার ধর্ম পালন করার 100 বার অধিকার আছে, আর মুসলিম মানুষ তারও 5 ওয়াক্ত নামাজ পড়ার অধিকার আছে, দুটো মানুষের অধিকার আছে। একটা জমিতে যদি জল সেচের ব্যবস্থা হয়, হিন্দুর জমিটা টপকে মুসলমানের জমি তো ঢুকবে না, আর মুসলমান জমি তার টপকে হিন্দুর জমি তো ঢুকবে না। তো এটা হতে পারে না কখনো। আমরা পাশাপাশি বাস করব। এখানে আমার অনেক বোনেরা রয়েছে যাদের কপালে সিঁদুর আছে, আবার অনেক বোন আছে যাদের সিঁদুর নেই। তার মানে দুজনেই কিন্তু মহিলা, দুজনেই আমার বোন, কিন্তু কেউ ধর্মান্ধতাই ভোগেন না। আমরা তাই একসাথে বসছি। যারা যারা ওখানে বলছিলেন, চালু হয়েছিল প্রচুর যে জাত ভাই দাঁড়িয়েছে আবেদিন সাহেবের, আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে আবেদিন সাহেবরা নাকি এখান থেকে পাটটা গুটিয়ে ফেলেছে, প্রায় একবার দেখা করলেও করে নিতে পারতাম। নির্বাচনে হারিয়েছিলাম তো কি হয়েছে? প্রশ্ন হচ্ছে যার যা সম্মান পাওয়া, সেই সম্মান তো তাকে দেওয়াই হবে, দেওয়া উচিত মানুষের। আমি জেতার পরেও কিন্তু 98 সালে ওই শিমুল ডাকাতে গিয়ে আবেদিন সাহেবের ডাকা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বক্তৃতা করেছিলাম। আবেদিন সাহেব পিঠে হাত দিয়ে বলেছিলেন, যাক একটা ভালো লোক আমাকে হারিয়ে দিয়েছে। আমি খুব গর্বিত মনে করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আমি যখন হাফ প্যান্ট পরতাম, বাংলাদেশে গেছিলাম বাংলাদেশের যুদ্ধের পরে, তখন আপনি মন্ত্রী ছিলেন, কারণ মন্ত্রী সভা আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল। আপনি ছিলেন তখন মন্ত্রী, আমি ছিলাম হাফ প্যান্ট পরা একটা ছেলে, যাকে বাংলাদেশের শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখান থেকে ছাত্র নেতৃত্ব গেছিল। আমি তখন একেবারেই ছাত্র, সালটা 1971। কিন্তু 71 সালটা এত ভীষণ গুরুত্বপূর্ণ হবে এটা তো তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে, যারা নাগরিকত্ব হারিয়েছে আসামে, তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্ত আইনি কাগজপত্র তৈরি করে সুপ্রিম কোর্টে কেস করা। আমি সেই কাজটা করছিলাম এবং করার চেষ্টা করেছি। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করছি ভালো করে খেয়াল করার জন্য। এখানে যদি কোনো রাজবংশী মানুষ থাকে, 2 লক্ষ রাজবংশী মানুষ তারা নাগরিকত্ব হারিয়েছেন এই নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেসের বজ্জাতের জন্য। দুটোকে একসাথে কেন বললাম আপনাদের কাছে পরে আসছি। কিন্তু এরা নাগরিকত্ব হারালেন রাজবংশী মানুষ 2 লক্ষ। কি করে হারালেন? এখানে আমরা সবাই সবটা জানি। দাদু যদি সরকার লেখেন, ছেলে লেখে রায়, আর তার ছেলে লেখে দেব শর্মা। কাগজ কিন্তু বলছে সংবিধানে যে আপনার পদবি কিন্তু হিন্দুদের পাল্টাই না। অর্থাৎ সরকার যদি দাদু হয়, তার ছেলে সরকার, তার ছেলে সরকার, দাদু, ছেলে এবং নাতি সবাইকে সরকার লিখতে হবে। নয়তো আপনি ওই স্কুলে যদি লেখান, কলেজে লেখান, চাকরিতে লেখান, পুলিশ ভেরিফিকেশন করুন, আপনার কিন্তু জুটবে না, ওই নাগরিকত্বটা জুটবে না, আপনি বাতিল হয়ে যাবেন। এই মানুষগুলোর জমি আছে, এই জমিগুলো, এই লোকগুলোর একেবারে বাপের পরিচয় আছে, মায়ের পরিচয় আছে, তাদের নিজস্ব জমি আছে, কিন্তু তাদের নাগরিকত্ব নেই। কারণ কোথাও এক সময় তার দাদু লিখে গেছিল সরকার, তার বাবা লিখে রাখলো রায়, আর সেই ছেলেটা লিখে দিল স্কুলে দেব শর্মা। সুতরাং এরা পরিচয়হীন মানুষ। এরকম 2 লক্ষ রাজবংশী মানুষ তারা নাগরিকত্ব হারালেন। বাংলাদেশের মানুষ, আমি উদাহরণ দিয়ে বলবো আপনাদের কাছে। তারপরে বাংলাদেশের যারা মানুষ এসেছিলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে একটা ঘটনার কথা বলছি। এখানকার অনেক মানুষ এখনই হাত তুলে বলবেন যে টিভিতে আপনি ছবিটা দেখেছেন। একটি একেবারে মিলিটারি অফিসার, ফুল ড্রেস, এতগুলো পদক বুকে লাগানো রয়েছে, সে এবিপি আনন্দে এবং 24 ঘন্টায় ভেউ ভেউ করে কাঁদছেন, বলছে আমার নাগরিকত্বটা চলে গেছে। ইন্ডিয়ান মিলিটারি অফিসারের ড্রেস এবং পদক। কি করেছিল লোকটা, এত পদক পেল কেন? কার্গিল যুদ্ধে সে ছিল কমান্ডার, অনেক পাকিস্তানি সৈন্য মেরেছে, কিন্তু তার নাগরিকত্ব নেই। তাকে বলা হয়েছে তুমি বাংলাদেশের নও, তুমি পাকিস্তানের নাগরিক, সুতরাং বাতিল। সে কানতে কানতে টিভিতে বলছে আমার বাপ নাগরিক ভারতবর্ষে, আমার মা নাগরিক, আমার দাদা নাগরিক,
আমার বোনটা নাগরিক, কিন্তু আমি নাগরিক না। আমার বউ নাগরিক, আমার ছেলেটা নয়, আমার মেয়েটা নয়। কি করে ঘটলো? অসংখ্য বাংলাদেশের যারা মানুষ আছেন এই চারিপাশে, একেবারে গোটা এলাকা জুড়ে ছঘড়া, এবং আমি বলছি আপনাকে ওই জয়হাট অঞ্চল, এটাই শুধু শেষ না, প্রতিরাজপুর, দুর্লভপুর, দুর্গাপুর, ইটাহার, অসংখ্য রাজবংশী মানুষ আছে। অন্তত পক্ষে কিছু না হলেও 50,000 রাজবংশী মানুষ তারা নাগরিকত্ব হারাতে চলেছেন, ঠিক শুধু এই কথাগুলো বলে। এটা এক। আর যারা রিফিউজি মানুষ আছেন তারাও হারিয়ে ফেলবেন। তো এই লোকটা কি হয়েছিল যে তার সবাই নাগরিক, সে নিজে নাগরিক হলো না? কারণটা শুনুন। বাংলাদেশের যুদ্ধ 71 সাল, আমি বলছিলাম না যে 71 সালটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। 71 সালে তার বাবা এসেছিল, ক্যাম্পে ছিল আসামে, তার সাথে তাদের দাদা ছিল 3 বছরের। যখন ক্যাম্পে ঢুকলো, এখানেও অনেক মানুষ আছেন 71 সালে এসছেন, তাদের কাছে টোকেন ছিল, তার ভিত্তিতে নাগরিকত্ব পেয়ে গেছে। তো এখন তার দাদাকে দেওয়া হয়েছিল নাগরিকত্ব, কারণ টোকেন আছে 3 বছরের বয়স, তার বাবাকে দিয়েছিল। আর তারপরে সেই ছেলেটি মিলিটারি অফিসার আজকের দিনে, সে ছিল মায়ের পেটে। তো মায়ের পেটে তো টোকেন দেওয়া যায় না, পেট কেটে তো আপনি টোকেন দিতে পারবেন না, ওটা ছেলে নামে তাও আপনি জানেন না। সুতরাং এই ছেলেটা যে ভূমিষ্ঠ হয়নি, মায়ের পেটে ছিল, সে নাগরিকত্বের কার্ডটা পেল না। জন্মালো রিফিউজি ক্যাম্পে, একেবারে শরণার্থী ক্যাম্পে জন্মালো। তারপর বেড়ে উঠলো, এখানে স্কুল পড়লো, কলেজ পড়লো, তারপর ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে সরাসরি মিলিটারি অফিসার হলো। এখন সে মিলিটারি অফিসার, অতগুলো জায়গা রয়েছে, কিন্তু তার নাগরিকত্ব নেই, কারণ তার তো কাগজই নেই। বলছে ওটা তো আমার বাপ। বলছে হ্যাঁ ঠিক, তোমার বাপ, কিন্তু মুশকিল কোথায় বলুন? মুশকিল হচ্ছে একজন শরণার্থী বাপ মায়ের ছেলেটা নাগরিক হতে পারে না। যদি নাগরিক হতো বাপ মা, তাহলে এই ছেলেটা মিলিটারি অফিসার, জন্মেছিল এখানে, সে নাগরিকত্ব পেত। কিন্তু তখন তো তার বাম্মা নাগরিকত্ব পায়নি, তখন তো বাম্মা শরণার্থী হিসেবে ছিল। এবার ওই পাকিস্তানের নাগরিক হলো কি করে? যত মানুষ নাগরিকত্ব হারিয়েছেন তারা সবাই পাকিস্তানের নাগরিক হচ্ছে, কেউ বাংলাদেশের নয়। তার কারণ কি? ওরা বলছে 71 সালে তো বাংলাদেশটা তৈরি হয়নি, ওই সময় তো পাকিস্তান ছিল, তোমার বাপ মা এসেছিল পাকিস্তান থেকে, তারা নাগরিকত্ব পেয়েছে, তুমি পেটে ছিল, তো আমরা কি করবো? আইন তো তোমাকে নাগরিকত্ব দিচ্ছে না, আইন তো তার বিরুদ্ধে। সুতরাং তোমাকে পাকিস্তানের নাগরিক হতে হবে। সে এখন গোয়ালপাড়া জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, নির্বাচনের পরে চলে যাবে। এবার যদি নাগরিক না হয়, তার একটা ছেলে আর একটা মেয়ে আছে, তারাও জেলে যাবে। এটা গেল হিন্দু পরিবার, রিফিউজি পরিবার, বাংলাদেশ থেকে আসা সেই মানুষ, এটা একটা ঘটনা। এবার আমি আসছি, রাজবংশীর কথা বললাম, এবার আসছি একটা মুসলমান পরিবারের কথা, মুসলিম মেয়ের কথা। তার নাম হচ্ছে সানিনা, বাকিটা মনে পড়ছে না, পরে মনে করে বলবো। সানিনা মেয়েটির নাম। আমি গেছি গোয়ালপাড়ার সেই জেলখানায়, একটা মেয়ে পরম আদরে বাচ্চাকে যেরকম আদর করে সেরকম করে দেয়ালের ওপর হাত বোলাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, বোন তুমি এটা কি করছো? বয়স কত হবে? 27-28। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন হাত বোলাচ্ছ? কি বললো জানেন? আপনাদের চোখে জল পড়বে এই কথাটা শুনলে। সে বললো, আমরা এই গোটা জেলখানা যারা তৈরি করেছি তারা সবাই কিন্তু নাগরিকত্ব পাবো না। তো আমি এই ঘরটা, আমার হাজবেন্ড মানে স্বামী খুব ভালো করে প্লাস্টার করেছে, এই ঘরটাতে ভালো হাওয়া বাতাস চলে। আমি মিলিটারি অফিসারকে বলেছি যে আমাকে কিন্তু এর পরে বাড়ি তৈরি হয়ে গেলে তো বাইরে যেতে পারবো না, আমাকে এই ঘরটা দিও। আমরা খুব যত্ন করে প্লাস্টার করেছি, আর তলটা ভালো করে সিমেন্ট দিয়ে প্লাস্টার করেছি, যেন ভালো হাওয়া বাতাস চলে। কারণ আমাদের দুটো বাচ্চা আছে, তো ওই বাচ্চাটা নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি জেলখানায় চলে আসবো ভোটের পরে, কারণ ততদিনে জেলখানাটা তৈরি হয়ে যাবে। 30,000 লোক, হিন্দু, মুসলমান, সব রাজবংশী, আদিবাসী, তারা সবাই ওই জেলখানা 30,000-এর ঠিকানা গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্প। এটা হচ্ছে আমাদের চেহারা। এই অবস্থাটা বিজেপি ক্ষমতায় এলে ওরা বলছে এনআরসি করবে। এনআরসি করবে মানে কার গালে দাঁড়িয়ে আছে? মুসলমান তো একটা বানান ভুল যদি থাকে তাহলে তো ওকে যেতেই হবে।
আর হিন্দু মানুষ আইনের ফাঁকে পড়েই যাবেন। নন্দনগ্রামে এরকম একটা বক্তৃতা করার পরে ওরা একটা হলুদ কাগজ দিয়েছিল, বাড়ি বাড়ি একটা সই করে দাও, তাকে লিখিয়ে দাও যে তোমরা ওখান থেকে তাড়না খেয়ে চলে এসছো, তাহলেই তোমার নাগরিকত্ব হয়ে যাবে। ওরা বলছে আমার দাদা বাপ সপ্ত নাগরিক, আমি কবে তারা খেয়েছিলাম, আমি যেখানে ক্লাস 1 স্কুলে ভর্তি হয়েছিলাম, আমি লিখবো কি করে যে আমাকে তাড়া করে ওরা বার করে দিল, তাহলে আমি কোন ক্লাসে ছিলাম তখন? আমার বাপরা তো এখানকার নাগরিক, তাই এটা সত্যি হবে না তো। এই লোকগুলো কেউ সই করে দেয়নি। পার্বতীপুর, নন্দনগ্রাম সব গোটা গোটা জায়গাটা জুড়ে এই কাগজটা গেছিল, ওরা সবাই প্রত্যাখ্যান করেছে। ডাউনলোড থেকে শুরু করে গোটা রাজনীতি এলাকা। এই বক্তৃতা নিয়ে আমি করেছিলাম যা আপনাদের ঝগড়াতে আজকে করছি। এটাই হচ্ছে চেহারা, এটাই হচ্ছে বিজেপি সরকার, এটাই হচ্ছে বিজেপি। আর সর্বশেষটা শুনুন, 71 সালটা বলছিলাম তো, এবার আপনাকে একটা ঘটনার কথা বলি। আচ্ছা 51 সালটা না হয়ে যদি এবার 71 সালটা না হয়ে যদি 51 সাল হয়ে যায়, তাহলে আজকে 19 লক্ষ লোক সে কিন্তু নাগরিকত্ব পাচ্ছে না। এবার আমি বলছি আপনাকে, সালটা 1951 হলে কেমন দাঁড়াবে? 19 লক্ষটা আসামে 1 কোটি হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গে অন্তত 2 কোটি মানুষ যার মূলত বাইরে থেকে এসছেন, অর্থাৎ এখানে যত মানুষ আছে যাদেরকে আমরা রিফিউজি বলি, তারা কেউ 51 সালে আসেননি, 51 সালের আগে কেউ আসেননি, সুতরাং কেউ নাগরিকত্ব পাবেন না। এটা এক। 2 নম্বর হচ্ছে যত রাজবংশের মানুষ আছে তাদের প্রায় বেশিরভাগই বা আদিবাসী মানুষ নাগরিকত্ব পাবেন না। এইটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, তারিখটা হচ্ছে 28 মার্চ। যারা আনন্দবাজার পেপার রাখেন দেখে নিতে পারেন। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার 9 নম্বর পাতা। খবরটা হচ্ছে এইটা হচ্ছে খবর, আমি হাইলাইট করে রেখেছি। অসমে 3 জুজু, অসমে 3 জুজু। তারা একটা কথা বলি, অসমে তো যাই, নির্বাচনের জন্য যাই। আমার পার্টি অন্য দলের সবার জন্য গেছি, নির্বাচনের বক্তৃতা করেছি। অসমে এবারে বিজেপি যেমন আপনার এতে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিজেপি কোনো বই পাওয়া যাচ্ছে না। পাঞ্জাবে গ্রাম পঞ্চায়েতে একটা সিটও জেতেনি, একটা মিউনিসিপালিটিতে জেতেনি। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এবারে আসামে একটা সিটও বিজেপি আসবে না। এই লিখে নিতে পারেন আপনি, একদম হলসা করে একদম লিখে নিন, বিজেপি আসবে না। এইটা খবরটা বলছে আসামের ইলেকশন আগে 71 নয়, বিজেপি দাবি করেছে 51 সালের আগে যারা ভারতবর্ষে এসছেন। 51 সালটা হচ্ছে আমাদের সংবিধান গ্রহণ করার বছর। সেই বছরের পরে যারা এসছেন পাকিস্তান থেকে, তাদের কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। এই কথাটা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে শুধু এনআরসি করা হবে সাল ভিত্তি বছর 71। আর এইখানেই তারা বলছে যে ভিত্তি বছর 51। কেউ যদি চান এটা জেরক্স কপি নিয়ে নিতে পারেন, কেউ যদি চান তাহলে নিজে খবরের কাগজ থেকে পাতা 9 আনন্দবাজার পত্রিকা 28 তারিখ, আজকে কত দল হলো 30 তারিখ, মানে পরশু দিনের, বেশি দিন পুরনো না। তো 3 দিন আগে আমি নিয়ে এলাম শুধু বোঝার জন্য মানুষকে, এই দলটার নাম বিজেপি। যা বলে সত্যি বলে না, মুখ আর মুখোশ ভিন্ন। একটা মুখোশ দেখলেন না, তৃণমূলের মমতা ব্যানার্জি এতদিনে স্বীকার করেছেন নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল তারা শুভেন্দু অধিকারী লোক। বামফ্রন্টে মন্ত্রিসভায় 15 বছর ছিলাম, আমাদের সরকার গুলি চালায়নি, এটা মমতা ব্যানার্জি বলছেন। তাহলে ভোটটা হয়েছিল কি করে 2011 সালে? আমার কথা তো নয়, টিভিতে আপনারা সবাই দেখে ফেলেছেন। এটাই হচ্ছে চেহারা, এটা হচ্ছে একটা মুখ আর একটা মুখোশ। কোনটা মুখ আর কোনটা মুখোশ মানুষের কাছে বলো অস্বচ্ছ ব্যাপার। আমি বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, বাকি সব যা কিছু আমি এইটুকু বলতে পারি আপনাদের, যে 10 লক্ষ 15 লক্ষ টাকায় যুবক ছাত্র তাদের চাকরি বিক্রি আলবাত হবে না, অন্তত এখানে নিশ্চয়ই নয়। আমি থাকবো আপনাদের সাথে, যারা নতুন নতুন যুবক রয়েছে, প্রথমবার ভোট করছো, হ্যাঁ এই চাকরি বিক্রি করতে দেওয়া হবে না। আমাদের সময় হয়নি, আমার নতুন করে হবে না চাকরি বিক্রি। আপনাকে ভর্তি হতে গেলে 50,000 টাকা ঘুষ কলেজে দিতে হবে না। ভর্তি যারা মেধা কাজতে হবে তারই দিতে হবে।
এগুলো তো যা করার কথা, যা উন্নয়নের কথা সে আপনার নেতারা সবাই বলবেন, আপনারাও দাবি করবেন, তার জন্য লড়াই থাকবে একদম। কিন্তু আমি বলেছিলাম আপনাদের, যেটা বলি শেষ করতে চাই, তৃণমূল আর বিজেপির মুদ্রার একটি কারণে কেন বলেছিলাম এই কারণে, লোকসভায় নরেন্দ্র মোদীর অনেক অনেক লোক আছে এমপি, কিন্তু রাজ্যসভায় একটু কম, সংখ্যায় কম ছিল। আইন হলো কি করে, লোকসভায় পাশ করতে হবে, রাজ্যসভায় পাশ করতে হবে। তাহলে রাজ্যসভায় কি করে পাশ হলো? হওয়ার তো কথা ছিল না। রাজ্যসভায় হলো এই কারণে, ধরুন যারা বসে আছেন এখানে তারা সবাই তৃণমূলের এমপি, ভোটের দিনে তারা হঠাৎ করে বললেন আমরা বয়কট করছি, বেরিয়ে চলে গেলেন। বামফ্রন্ট এইটুকু হয়ে গেল, আর বাকি যেটুকু থাকলো ওইদিকে এবং ওইদিকে দিদিরা, ওইটা হচ্ছে বিজেপির জায়গা। হঠাৎ করে দেখা গেল কংগ্রেস এবং বাম তাদের সংখ্যাই রয়েছে, বাকি লোকগুলো বয়কট বলে চলে গেল, আর আছে বিজেপি। ওই আইন পাশ হয়ে গেল। সুতরাং নাগরিকত্ব আইন পাশ করেছেন মমতা ব্যানার্জি পেছনের দরজা দিয়ে, ওটাই ছিল আসলে মুখ। আর এখন যখন বলেন আমি এনআরসির বিরুদ্ধে, ওটা হচ্ছে মুখোশ, ওটা হচ্ছে ভণ্ডামি, ওটা মানুষের ভোট করার জন্য বলছেন। আসল মুখ নয় ওটা, আসল মুখ ওই পার্লামেন্টে ছিল, গোপনে চুপি চুপি তিনি চলে গেছিলেন বাইরে, তার লোকেদের নিয়ে বাইরে চলে গেছিলেন। নাগরিকত্ব আইনটা পাশ হলো। যারা আমি বলছি তৃণমূলের মানুষ আছেন, এমন তো আছে, গরিব মানুষ আছে, মুসলিম মানুষ আছে, বাংলাদেশের মানুষ আছে, গণতন্ত্র তো সব দল থাকবে। এখানে তো দেখুন কেমন সুন্দর সহাবস্থান করছে, তৃণমূলেরও ফ্ল্যাগ আছে, আমাদেরও ফ্ল্যাগ আছে, এটাই তো স্বাভাবিক, এটাই তো ভারতবর্ষ। একজনে থাকবে একজনে থাকবে না, যেটা একদম পঞ্চায়েত হচ্ছে, এটা তো নয়। আমি বলছি যে দেখুন তৃণমূলের যারা রয়েছেন, যাদের কথা, যাদের আমার কথা তাদের কাছে পৌঁছাচ্ছে, নেতাদের জিজ্ঞেস করুন পার্লামেন্টে সেই অশুভ দিনে তোমরা বেরিয়ে গেছিলে কেন? আগামী দিনে যে তৃণমূলের মানুষ রয়েছেন, বাংলাদেশ থেকে এসছেন, জিজ্ঞেস করুন আমার ভবিষ্যৎ কোথায় থাকবে, আমার বাড়ি ঘর দুয়ার জমি সবটাই তো সরকারি সম্পত্তি হয়ে যাবে। কারণ আমি তো হবো বিদেশি, আর কোন বিদেশির জমি তো এখানে থাকার কথা না। সুতরাং বাংলাদেশের সমস্ত মানুষের সম্পত্তি থেকে শুরু করে জমি, দোকান, চাকরি থাকলে চাকরি থেকে বহিষ্কার, সবটাই কিন্তু হবে। এবং তারা যখন এই অবস্থায় করবে তখন কে তার উত্তর করবে? এটা কিন্তু চেহারা। তৃণমূল আর বিজেপি কোনো তফাৎ নেই, কখনো মুখ খোলে, কখনো মুখোশ করে নেয়। এই হচ্ছে চেহারা, এরা সব আমাদের প্রতিদ্বন্দ্বী। আমি বলছি আসুন আমরা একটা ধর্ম নিরপেক্ষ একটা সরকার করি, যেখানে মানুষ মাথা তুলে বলবে আমি হিন্দু, আমি মুসলমান, আমাদের পরিচয় একটাই, তা হচ্ছে মানুষ। আমি এর বাইরে কোনো পরিচয় হতে পারে না। এই জায়গাতে নিয়ে যান। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, নমস্কার, সালাম থাকলো, ভালোবাসা থাকলো, শ্রদ্ধা থাকলো। এর পরের মিটিংটা আছে অনেক দূরে, কোটালে শুনতু, একদম যেতেই 1 ঘন্টা সময় লাগবে। কাজে আপনাদের কাছে এই আবেদন রেখে যে কিছু মনে করবেন না, সবাই আমার থেকে বড় নেতা এরা বসে আছে, তারা বক্তৃতা চালাবে, আপনারা শুনবেন, কিন্তু আমাকে ক্ষমা করে দিন, কারণ আমাকে ওই সবার জন্য দিতে হবে। নমস্কার সবাই।